আজকে আমরা পড়ব এই চ্যাপ্টার 4 নম্বর, যেটা অ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন ইন লার্জ ইন্টেস্টাইন। তাহলে অ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন ইন লার্জ ইন্টেস্টাইন নামটা এইভাবে করা হয়েছে একটাই কারণে, কারণ এনসিইআরটিতে এইভাবে লেখা নেই, কিন্তু তার কথাগুলো এইভাবে আছে, সেই জন্য এইভাবে হেডিংটা করা হয়েছে। তাহলে সিক্রেশন কিছু হয় কি, অ্যাবজর্পশন কিছু হয় কি লার্জ ইন্টেস্টাইন, সেটা আমরা পড়ব। মেনলি হচ্ছে নো সিগনিফিকেন্ট ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি অকার্স ইন লার্জ ইন্টেস্টাইন। তাহলে লার্জ ইন্টেস্টাইনে দেখার মতন, চোখে পড়ার মতন কোনো ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি দেখা যায় না। ফাংশনস অফ লার্জ ইন্টেস্টাইন আর্স কী আছে? অ্যাবজর্পশন, মেইনলি যেটা অ্যাবজর্পশন হয় সেটা হচ্ছে ওয়াটার, H2O, এখানেই অ্যাবজর্পশন হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। স্টমাকে হয়, কিন্তু মুখ্য অ্যাবজর্পশনটা এখানে হয়। মিনারেলস এখানে অ্যাবজর্পশন হয়, এবং সার্টেন ড্রাগস। তাহলে সার্টেন ড্রাগস আমরা দেখেছি, সার্টেন ড্রাগস কিন্তু অ্যাবজর্পশন হয়েছে স্টমাকে। অ্যালকোহল স্টমাকে অ্যাবজর্পশন হয়, ঠিক আছে। সিক্রেশন, অফকোর্স সিক্রেশন অফ মিউকাস, আমরা মিউকাস যে মিউসিন সিক্রেশন করে, সেগুলো কি করে না, লুব্রিকেশন করে এবং অ্যাডারিং করে বিভিন্ন অংশগুলোকে একত্রে স্লিপারি করে দেয়। তো এখানে কী হচ্ছে, সিক্রেশন উইথ হেল্পস অ্যাডারিং দ্য ওয়েস্ট, যেটা ডাইজেস্টেড হলো না যে খাদ্যটা, সেটাকে একত্রিত করে পার্টিকেলসগুলোকে টুগেদার করবে এবং লুব্রিকেটিং ইট টু ইজি পাসে, যেটা আনডাইজেস্টেড ফুড সেগুলোকে মিউকাস সিক্রেশন কী করবে না, একত্রিত করবে, জড়ো করে লুব্রিকেশন করবে, যাতে পাস আউটটা ভালো হয়। আনডাইজেস্টেড আনঅ্যাবজর্বড সাবস্টেন্সেস কল্ড ফেসেস। তাহলে ফেসেস কাকে বলবো? যেটা হজম হয়নি এরকম খাদ্যের অংশ, এবং যেটা শোষণযোগ্য নয় সেই অংশ, খাদ্যের শোষণবিহীন মানে শোষণযোগ্য নয় সেই অংশ, এবং যেটা হজম হয়নি, আনডাইজেস্টেড পাচিত হয়নি সেই অংশ, দুটো মিলে ফেসেস তৈরি বা স্টুল তৈরি করে। এন্টার কিন্তু এরপরে কোথায় যাবে? সিকামে যাবে। সিকামে কীভাবে যাবে না, আমরা জানি লার্জ ইন্টেস্টাইন, একটু আঁকি। এটা যদি লার্জেস্ট এরকম হয়, এরকম টিনিয়াকুলিও থাকে, যাই। তো ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন তো এখান থেকে আসলো, প্রথমে ডিউডেনাম থেকে আসলো, তারপরে জেজুনাম পার্ট, তারপরে আরও পেঁচিয়ে এসে এখানে ইলিয়াম। এই যে ইলিয়ামের অংশ, এটা মনে করো ইলিয়াম। এই ইলিয়ামের অংশ থেকে এবার কোথায় ঢুকবে না, সিকাম হচ্ছে কিসের পার্ট? লার্জ ইন্টেস্টাইনের। এই সিকামের পর থেকে কিন্তু কোলন, পরবর্তীতে কোলন শুরু হবে। তো যে ছিদ্র তাকে বলে ইলিওসিকাল অ্যাপারচার, এবং এই ছিদ্রে যেখানে ভাল্বটা থাকে তাকে বলে ইলিওসিকাল ভাল্ভ। দিস ইজ দ্য ইলিওসিকাল ভাল্ভ, আইসিভি। তো এই ভালভের মাধ্যমে কিন্তু খাদ্য কোথায় আসবে? সিকাম। এই সিকাম কিন্তু ব্যাকটেরিয়া বসবাসের মূল জায়গা। সেটা বলা হচ্ছে ইলিওসিকাল ভাল্ভ হুইচ প্রিভেন্টস দ্য ব্যাকফ্লো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা। একবার ফিকাল ম্যাটার এপাশে প্রবেশ করলে কিছুতেই বিপরীত দিকে আর প্রবেশ করতে পারবে না। মোদ্দা হচ্ছে একবার যদি ফিকাল ম্যাটার কোথায় না, সিকামে যদি প্রবেশ করে, তারপরে অ্যাসেন্ডিং কোলন, তারপর হচ্ছে
ট্রান্সভার্স কোলন, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তারপর আরও অনেকগুলো পার্ট আছে। এটা স্প্লাঙ্কনিক এরিয়ার পার্ট, এটা হচ্ছে তোমার কী বলে, এটা হচ্ছে আর উপরের দিক উঠে আসে, মানে লিভারের দিকের অংশের পার্ট। এই পার্টগুলো কতগুলো পার্ট নিয়ে তৈরি। তাহলে মেইনলি যেটা এখানে বলা হচ্ছে, ইলিওসিকাল ভাল্ভ কিন্তু ওয়ান ওয়ে জার্নি ফিকাল ম্যাটারের। কোথার থেকে না, স্মল ইন্টেস্টাইন থেকে যাবে কোথায়, লার্জ ইন্টেস্টাইনে, কিন্তু ব্যাকফ্লো কখনই হবে না ফিকাল ম্যাটারে। ফিকাল ম্যাটার ইজ টেম্পোরারি স্টোরড ইন দ্য রেকটাম। এই যে ফিকাল ম্যাটার, এই ফিকাল ম্যাটার কিন্তু মানে ফেসেসগুলো টেম্পোরারি এই রেকটামে, এই দিস ইজ রেকটামে কিন্তু এখানে ওয়েট করবে যতক্ষণ না আর্জ আসবে স্টুলটাকে বাইরে বের করার। ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, খুব ভালো করে দেখো যা বলা হয়েছে সেটা। দিস ইজ সিকাম, কোন অংশটা, এটা সিকামের অংশ, আর এই যে অংশটা এটা হচ্ছে ইলিওসিকাল ভালভের, মানে সিকামের প্রবেশ করছে, আর এইটা হচ্ছে ভালভের জায়গাটা। তারপরে এই সিকামের পরে এখানে কিন্তু ভালভের অ্যাপেন্ডিক্স মোটামুটি 13 থেকে 16 সেন্টিমিটার হয় লম্বা। এটাকে আমরা বলি কি ভেস্টিজিয়াল অঙ্ক, কোনো কাজে লাগে। তারপরে যে পার্টটা সিকামের সঙ্গে যে কোলনের পার্টটা শুরু হচ্ছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, 15 সেন্টিমিটার নিয়ার অ্যাবাউট। নেক্সট হচ্ছে ট্রান্সভার্স কোলন, যেটা হচ্ছে 50 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে ডিসেন্ডিং কোলন। তাহলে এখানে যদি কোলনের পার্ট করি তাহলে 1 নম্বর পার্ট, 2, এটা 3 ডিসেন্ডিং কোলন, এটা 4 হচ্ছে সিগময়েড কোলন এস আকৃতির। তো এর ছাড়া যেটা রয়েছে ডান দিকে, মানুষের ডান দিকে হেপাটিক ফ্লেক্সচার থাকে, এই অংশটা রাইট কোলনিক হেপাটিক বলতে আমরা জানি যে এখানে এই ধারেই আছে কে, এই ধারে আছে লিভার, ধারে লিভারটা থাকবে, সেই জন্য হেপাটিক। আর এখানে স্প্লিন থাকে, এই সাইডটা স্প্লিন, এই অংশটা স্প্লিন থাকে, তো স্প্লিন এই জায়গাটা থাকে, সেই জন্য এটাকে লেফট কোলনিক স্প্লিনিক ফ্লেক্সচার। এছাড়া যেটা দেখতে পাই আমরা হচ্ছে পাউচ হাউসটা। কোনটাকে বলছি পাউচ হাউসটা? এই যে অংশগুলো হলুদ হলুদ অংশ, এগুলোকে বলি পাউচ হাউসটা। এবং সাদা যে লিগামেন্টের মতন অংশটা আছে তাকে বলি টেনিয়াকুলি। এ কটা মেইন পার্ট। এছাড়া মেসেন্ট্রি সাসপেনশন করে থাকে, প্রত্যেকটা ইন্টেস্টাইনের স্মল ইন্টেস্টাইনের অংশগুলো এর সঙ্গে যুক্ত থাকে। লার্জ ইন্টেস্টাইন মোটামুটি 1.5 মিটারের মতো লম্বা হয়ে থাকে। তো এর পরবর্তী যেটা রেকটাম অংশ, এই যে রেকটাম অংশ, আমি বলেছি রেকটামই হচ্ছে 13 থেকে 16 সেন্টিমিটার, ওটা ভুল বলেছি। এবং তারপরে রেকটামের পরবর্তী হচ্ছে অ্যানাসের এখানে স্পিংটার থাকে, যেটা হচ্ছে অ্যানাল ক্যানালের পরে এক্সটার্নাল অ্যানাল স্পিংটার থাকে, সেটা সংকোচন এবং প্রসারের মাধ্যমে কি ফিকাল ম্যাটার আউট হতে পারে। নেক্সট যেটা হচ্ছে আমরা যদি রেকটাম বরাবর যদি আমরা ডিসেকশন করি তাহলে এই ডায়াগ্রামটা পাবো। এখানে কতগুলো আছে যেগুলো তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও জানার দরকার যে হিমোরয়েডাল ভেইনস ভেরি ইম্পর্টেন্ট। এই যে ভেইনগুলো আছে, এই ভেইনগুলোর থেকে কিন্তু রক্ত সঞ্চালন হয়, সঞ্চালনের ফলে পরবর্তীতে মলকণ্টক এবং ভবন, 2 টাইপস অফ ডিজিজ আর ফাউন্ড এইখানে এই ভেইনগুলোর থেকে রক্তক্ষরণের মাধ্যমে কিন্তু হতে পারে। নেক্সট আমরা পড়ব হচ্ছে নিউরাল অ্যান্ড হরমোনাল কন্ট্রোল ইন ডাইজেশন অফ ফুড। তাহলে ফুড ডাইজেশন করার জন্য নিউরাল এবং হরমোনাল কিছু কন্ট্রোল আছে, সেই অংশটাকে আমরা এবার ডিটেলসে যাব। অ্যাক্টিভিটিস অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। গ্যাস্ট্রো মিনস আমরা জানি হচ্ছে পাকস্থলী, ইন্টেস্টিন তো জানি। এই যে গাট, টোটাল যে ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, মেইনলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, বাকিটা নয়। কিন্তু
are under control and under neural and hormonal control for proper coordination of different part, বিভিন্ন পার্টের মধ্যে কোঅর্ডিনেশন রাখার জন্য। কীরকম না, সাইট, কিছু দর্শন করছি, স্মেল, কিছু গন্ধ পাচ্ছি, তারপর মেনলি খাদ্য দেখতে পাচ্ছি, গন্ধ পাচ্ছি, এই যে এফেক্ট অ্যান্ড অর দ্য প্রেজেন্স অফ ফুড ইন ওরাল ক্যাভিটি, আমাদের মুখবিবরে যখন খাদ্য আসে, ক্যান স্টিমুলেট সিক্রেশন অফ স্যালাইভা। তা স্যালাইভা কেন সিক্রেশন হবে? যেমন তুমি একটা মিষ্টি দোকানের সামনে দিয়ে যাচ্ছ, তোমার চোখে পড়লো মিষ্টি, যদি তুমি ভালোবেসে থাকো তাহলে দেখবে তোমার মুখে লালা চলে এসছে। ফুচকার দোকানের সামনে দিয়ে যাচ্ছ, লালা চলে আসছে। তারপর তুমি বাড়িতে ভালো ভালো মাংস রান্না হচ্ছে বা ভালো খাবার হচ্ছে, সেই গন্ধতে তোমার কিন্তু স্যালাইভা সিক্রেশন করা শুরু করছে। তো এই যে দর্শন, এগুলো কিন্তু হয় কি নিউরাল এফেক্ট, দেন হরমোনাল এফেক্ট, এই দুটোর কারণেই কিন্তু এটা হয়। গ্যাস্ট্রিক অ্যান্ড ইন্টেস্টিনাল, পাকস্থলী বা স্টমাক অ্যান্ড ইন্টেস্টাইন সিক্রেশন আর অলসো সিমিলারলি স্টিমুলেটেড বাই নিউরাল সিগন্যালস। দুটো কিন্তু একই রকমভাবে নিউরাল সিগন্যালস। মাস্কুলার অ্যাক্টিভিটিস, সংকোচন এবং প্রসারের জন্য অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য এলিমেন্টারি কানাল। আমরা দেখেছি যে মাস্কুলারিস মেনলি যেটা হচ্ছে স্টমাক বাদে সব জায়গায় লংজিটুডাল এবং সার্কুলার মাসেল দিয়ে তৈরি। তো এইগুলো এলিমেন্টারি কানালের বিভিন্ন পার্টসে কী হচ্ছে না, এলিমেন্টারি কানাল ক্যান অলসো বি মডারেটেড নিউরাল মেকানিজম বোথ লোকাল অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। লোকাল এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর নির্ভর করে কিন্তু এই মাস্কুলার অ্যাক্টিভিটিগুলো নির্ভর করে। কারণ হচ্ছে লোকাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আমরা বুঝতেই পারছি, এটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভের জন্য হচ্ছে বেশ। লোকালটা বলতে যেমন হচ্ছে তোমার কী ধরনের ফুড আসছে, সেই ফুডটা যদি খুব সলিডিফাই হয়, তাকে যদি মেকানিক্যাল ওয়ার্ক করতে হয়, তাহলে কিন্তু সেখানে মাস্কুলার অ্যাক্টিভিটিস বেড়ে যাবে। হরমোনাল কন্ট্রোল অফ সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুইস ইজ ক্যারিড আউট বাই লোকাল হরমোনস। লোকাল হরমোনস আমরা দেখেছি গ্যাস্ট্রিক জি সেল, হ্যাঁ। তো এই যে লোকাল হরমোন কিন্তু এর উপর ডিপেন্ড করে। গ্যাস্ট্রিন যেমন সিক্রেশন করে, প্রডিউস বাই গ্যাস্ট্রিক অ্যান্ড ইন্টেস্টিনাল, যেমন কলিসিস্টোকাইনিন। এই যে সিক্রেশনগুলো, এই সিক্রেশনগুলোর উপর হচ্ছে খাদ্যদ্রব্য কী করবে না, তোমার হচ্ছে হজমের জন্য দরকার মেনলি। নেক্সট, খাবারের ক্যালোরিফিক ভ্যালু অফ প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। কী ক্যালোরিফিক ভ্যালু প্রোটিনের, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের আছে সেটা আমরা দেখব। আইটেম নট ইভ্যালুয়েশন, এই আইটেমটা যেটার মধ্যে এটা ক্যালকুলেট করে সেটা কিন্তু এর মধ্যে নেই, তবু আমরা ছবিটা একটু দেখে নেবো ওখানে পরে। দ্য এনার্জি, এই যেটা একটু ভালো করে বোঝো, কোশ্চেন পড়বে কিন্তু। দ্য এনার্জি রিকোয়ারমেন্টস ফর অ্যানিমেলস and energy content of food are expressed in terms of measure of heat energy, because heat is the ultimate form of all energy. সমস্ত এনার্জি কিন্তু তাপটাই হচ্ছে মেইন, যেটা আমাদের হিট এনার্জি হিসাবে আসে, সেটা কিন্তু ফুড থেকেই আসবে। এবং ফুডের মধ্যে যে এনার্জিটা স্টোর করা আছে এবং সেই এনার্জিটা স্টোর করা আছে, সেই ফুডের থেকে এনার্জিটাকে ভেঙে নিয়ে আসবে কে, যে হলোজাইক পুষ্টি করে মানে অ্যানিমেল, সেই এনার্জিটাকে ভেঙে নিয়ে আসবে। ভাঙবে কি না, এনজাইমেটিক রিয়াকশানের দ্বারা। এর ফলে হিট তৈরি হবে এবং ওই তার থেকে বিভিন্ন কাজকর্ম করব। এবার এই ফুডের ক্ষেত্রে এই যে এনার্জিটা সম্পর্কে আমরা দুটো একক ব্যবহার করে থাকি, কি ক্যালোরি আর জুল। দিস ইজ অফেন মেজার অ্যাজ ক্যালোরি আমরা জানি 14.5 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা পড়ে এসেছি ক্যালোরির ক্ষেত্রে, তাই না? 1 গ্রাম জলকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন করতে যত ক্যালোরি তাপ লাগে।
জুলের ক্ষেত্রেও তাই। দিস ইজ অফেন মেজার্ড বাই ক্যালোরি, দ্যাট ইজ ক্যাল দিয়ে লেখা হয়, অ্যান্ড জুল হুইচ ইজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি, এগুলো সব হচ্ছে হিট এনার্জি রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার 1 গ্রাম অফ ওয়াটার ইন 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 গ্রাম জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে যে এনার্জিটা লাগবে তাকেই বলবো হচ্ছে ক্যালোরি বা জুল। সিন্স দ্য ভ্যালু অফ টিনি অ্যামাউন্ট অফ এনার্জি, এই যে ভ্যালুটা খুব ক্ষুদ্র, সেই জন্য ফিজিওলজিস্টরা তারা কমনলি ইউজ করে কিলো ক্যালোরি, কে ক্যাল বা কিলো জুল। ওকে, এগুলো ইজি ব্যাপার। তার মানে এখানে কী হবে, 1 কিলো ক্যালোরি ইজ ইকুয়াল টু কী হবে, ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড ফর রেইজ এ টেম্পারেচার অফ 1 কেজি অফ ওয়াটার। ওটা 1 গ্রাম ছিল, এটা 1 কিলোগ্রাম অফ ওয়াটারকে যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে এনার্জিটা দরকার হবে। নিউট্রিশনিস্ট traditionally referred to as calorie or joule, always capital word দিয়ে ইউজ করে। অ্যামাউন্ট অফ হিট লিবারেটেড ফ্রম কমপ্লিট কম্বাসন, সম্পূর্ণ দহনের ফলে। দহন কাকে বলে? কম্বাসন মানে হচ্ছে তুমি মনে করে এক টুকরো কাগজ পোড়ালে, সেটা হচ্ছে দহন, অক্সিজেনের সংস্পর্শে। এই যে দহনের ফলে যে তাপ বেরোলো সেটাকেই আমরা বলছি কমপ্লিট কম্বাসনের ফলে যে হিটটা বেরোলো, ঠিক আছে? সেটা কিন্তু আমরা ওখানে না করে একটা বোম ক্যালোরিমিটার আছে, তার মাধ্যমেও কিন্তু আমরা করে থাকি, সেইটার কথাই বলা হচ্ছে বোম ক্যালোরিমিটার। অ্যামাউন্ট অফ হিট লিবারেটেড ফ্রম কমপ্লিট কম্বাসন অফ 1 গ্রাম ফুড ইন এ বোম ক্যালোরিমিটার এ ক্লোজ মেটাল চেম্বার ফিল্ড উইথ অক্সিজেন। তাহলে অক্সিজেন সংস্পর্শে সেটাকে আমরা কী করবো না, কমপ্লিট কম্বাসন করব। ইজ ইটস গ্রস ক্যালোরি, তাহলে এটাকে বলছি আমরা কি গ্রস ক্যালোরি, সম্পূর্ণ গ্রস, নিট নয়, গ্রস। গ্রস বলতে মানে যেটার পরে আর কিছু হয় না, ওটাই হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম গ্রস এনার্জি ভ্যালু অর ক্যালোরি ভ্যালু is found by the combustion of 1 gram of food in calorimeter। বা আমি বাইরে যখন যদি আমি কোনো একটা 1 গ্রাম কোনো ফুডকে যদি আমি দহন করি তাহলে একই ব্যাপার হবে। যেমন মনে করো দহন করতে আমি বলতে চাইছি যে মনে করো একটি সবুজ পাতাকে আমি পোড়ালে কিন্তু পোড়ানো যাবে, তাহলে কম্বাসন হয়ে গেল। সেই পাতাটাই যখন একটা গরু খাবে তখন কিন্তু গ্রস এনার্জি পাবে না, তার থেকে কিছু কম হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে গ্রস এনার্জি সবসময় হচ্ছে ম্যাক্সিমাম। দিস ইজ কম ক্যালোরিমিটার। কম ক্যালোরিমিটারটা এরকম দেখতে হয়, এই যে যত আছে তোমরা এটা পরে স্ক্রিনশট দিয়ে দেখে নেবে। মেইনলি আমরা স্যাম্পেলটা রাখি, যে খাবারটা সেটার মধ্যে রাখি, ঠিক আছে? এটাকে বলা হয় বম সেল। তারপরে আমরা এখানে থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচারটা মাপি, আর এর মধ্যে যে জল আছে, মানে জল বলতে মানে মিডিয়াম, সেখানে এরপর দেওয়া হয়, স্টিয়ারিং করে ঘোরানো হয়, এবং মোটরের সাহায্যে এটা ঘুরতে থাকে, এই যে স্টিয়ারিংটা ঘুরতে থাকবে। এবং এখানে ইগনিশন বক্স প্লাস মাইনাস চার্জ দিয়ে এখানে আমরা ইগনিশন করে, যার ফলে তার কত টেম্পারেচার হলো সেটা আমরা মেপে নিই টেম্পারেচার মিটারের মাধ্যমে। তখন আমরা বুঝতে পারি যে 1 গ্রাম, ওখানে যদি 1 গ্রাম কার্বোহাইড্রেট দিই তাহলে যতটুকু দেখাবে, প্রোটিন দিলে কতটুকু দেখাচ্ছে তার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম বম ক্যালোরিমিটারের মাধ্যমে আমরা পাবো। কিন্তু অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি কম্বাসন অফ 1 গ্রাম অফ ফুড ইন দ্য ফিজিওলজিক ভ্যালু, তার মানে ফিজিওলজিক ভ্যালু, আর ওইটা হচ্ছে গ্রস ভ্যালু। ফিজিওলজিক ভ্যালু হচ্ছে কী হবে না, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি। সেই জন্য এখানে বলা হচ্ছে গ্রস ক্যালোরি ভ্যালু। গ্রস ক্যালোরি ভ্যালু ইজ গ্রেটার দেন, অলওয়েজ ইজ গ্রেটার দেন কী হবে, ফিজিওলজিক ভ্যালু সবসময় বেশি হবে। গ্রস ক্যালোরি ভ্যালু অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাটস আর কত, 4.1। কার্বোহাইড্রেট হচ্ছে 4.1, প্রোটিন 5, এটা কিন্তু মনে রাখতে হবে 5.65 কিলো ক্যালোরি পার গ্রাম, এবং 9.45 কিলো ক্যালোরি
পার গ্রাম। কার্বোহাইড্রেট হচ্ছে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম, প্রোটিন 5.65, ফ্যাট 9.45। কিন্তু সেই একই জিনিস যদি হয় ফিজিওলজিক ভ্যালু, মানে খাবারটাকে খাচ্ছে, কম্বাসন করছে না, এনার্জি বের করছে খেয়ে, বা সে যখন ফিজিওলজি হিসেবে ইউজ করা হচ্ছে, তখন এই কার্বোহাইড্রেটটা কমে গেল কত, 0.1 কমে গেল। প্রোটিনটা কমে গেল কত, 1.65, এরকম করে আসতে পারে কিন্তু মাইনাস। এবং ফ্যাটটা কমে গেল কত, ফ্যাটটা কমে গেল 0.45। ঠিক আছে, কমে গিয়ে দাঁড়ালো কত ফিজিওলজিক ভ্যালু, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দাঁড়ালো 4, প্রোটিনের ক্ষেত্রে 4, ফ্যাটের ক্ষেত্রে 9। এখানে কোনো ফ্র্যাকশন নেই, 4, 4, 9। তাহলে তোমাকে মনে রাখতে হবে কি, 4.1, 5.65, 9.45। এইগুলো হচ্ছে গ্রস ক্যালোরি ভ্যালু। কীভাবে পাওয়া যাবে, টোটাল বা কমপ্লিট কম্বাসন অফ 1 গ্রাম অফ ফুড। আর ফিজিওলজিক ভ্যালু হচ্ছে ফিজিওলজি মানে উইদিন, মানে যেটাকে আমরা হজম করে পাবো বা খাদ্যটাকে জারিত করে পাবো, সেটা হচ্ছে 4 কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট 4, 4, 9, 4, 4 and 9 কিলো ক্যালোরি পার গ্রাম। ঠিক, অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড প্রোডাক্টস। এবার আমরা দেখব যে অ্যাবজর্পশন, যে প্রোডাক্টগুলো অলরেডি ইনডাইজেস্টেড, তারা তো স্টুল হয়ে বা ফেসে বেরিয়ে যাবে। আর যেটা একক খাদ্য তৈরি করলো, একক খাদ্য মানে আমরা জানি কার্বোহাইড্রেট যদি হয় তাহলে কি তৈরি করে, মোনোস্যাকারাইড। মোনোস্যাকারাইড বিভিন্ন রকম হয়, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, রেফিনোজ, অনেক আছে, সে আমি লিখছি না। কার্বোহাইড্রেট, প্রোটিন যদি হয় অনলি আসবে কি, অ্যামাইনো অ্যাসিড, মেনলি বলবো অ্যামাইনো অ্যাসিড, পেপটিড হিসেবে শোষিত হয়। আর হচ্ছে ফ্যাট যদি হয়, মেনলি শোষিত হয় ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। তাহলে এগুলো হচ্ছে ইউনিট ফুড অফ রেসপেক্টিভ মেইন ফুড। দিস ইজ কমপ্লেক্স ফুড, আর দিজ আর সিম্পলেস্ট ফর্ম অফ ফুড। এইগুলো কি হবে না, এরা আর কেন এগুলোকে এক সরল বা একক খাদ্য বলছি না, এরা ফিজিওলজি মানে অ্যালিমেন্টারি ক্যানালের ভেতরে আর কোনো ডাইজেস্টিভ এনজাইম যারা এই একক খাদ্য বা ইউনিট খাদ্যগুলো আর হজম হবে না। অতএব এরা আবার কিন্তু হজম হবে যখন সেলের ভেতরে যাবে শোষণের পরে, তখন বাই রেসপিরেশন সেটা ডাইজেস্টেড হবে। সেটা হতে পারে বিভিন্ন রকম, অ্যারোবিক ডাইজেশন হতে পারে, অ্যারোবিক রেসপিরেশন। মেনলি তুমি বলবে স্যার রেসপিরেশনকে আপনি ডাইজেশন বলছেন কেন? দেখো, আসল উদ্দেশ্যটা হচ্ছে কি না, খাদ্যের থেকে শক্তি বার করা। তাহলে খাদ্যের থেকে শক্তি কিন্তু বার করার জন্য আমরা কি করলাম, ডাইজেশন করলাম। আর যতক্ষণ না শক্তি বার হচ্ছে, শক্তিটা বার করতে পারছে বলে রেসপিরেশন। এবং এই রেসপিরেশনটা করার জন্য কিন্তু গ্লুকোজ একটা খাদ্য তো, নাকি ভালো করে বুঝতে হবে, গ্লুকোজ তো খাদ্য, গ্লুকোজ তো আমরা মুখ দিয়ে নিচ্ছি, তাই না? গ্লাকটোজ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড তো আমরা খাই, কিন্তু এইগুলোকে ভাঙার মতো কোনো এনজাইম আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকে নেই। এবং এর মধ্যেই এনার্জিগুলো ভরপুর ভরা আছে। সেই জন্য গ্লুকোজকে কিন্তু ভেঙে আলটিমেট আমাদের কী করতে হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জল। কার্বন ডাইঅক্সাইড এবং জল যখন তৈরি করতে হয়, তাহলে তখন গ্লুকোজটা হয়ে যাচ্ছে কি কমপ্লেক্স ফুড, আর সরল প্রোডাক্ট হয়ে যাচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড এবং জল। যার জন্য তখন হচ্ছে ক্যাটাবলিক রিয়াকশান, ভালো করে বুঝতে হবে। তখন রেসপিরেশন হয়ে যাচ্ছে ক্যাটাবলিক রিয়াকশান, এনার্জি আমরা লস করছি, বের করে নিচ্ছি, যেই আমরা কাজ করে ফেলছি লস হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা ডাইজেশন অ্যালিমেন্টারি ক্যানালে যাচ্ছি, তখন কিন্তু ফুডের মধ্যে এনার্জিটা থাকছে,
এনার্জিটা ততক্ষণ পর্যন্ত কিন্তু এক্সজস্টেড হচ্ছে না। সেই জন্য কিন্তু আমাদের পুষ্টি বা নিউট্রিশনটা হচ্ছে কি এক অর্থে কিন্তু আমরা বলতে পারি আমাদের সার্বিক বৃদ্ধি ঘটাচ্ছে। সেই জন্য এটাকে কিন্তু আমরা পরোক্ষভাবে বলতে পারি, সরাসরি বলতে পারি না, কারণ পরোক্ষভাবে বলতে পারি, কারণ হচ্ছে কোষের মধ্যে ঢুকছে না, বাইরে যতক্ষণ থাকছে ততক্ষণ আমরা মেটাবলিজমের আন্ডারে যেতে পারবো না। সেই জন্য পুষ্টিটাকে পরোক্ষভাবে ফিজিওলজির দিক দিয়ে আমরা অ্যানাবলিজম বলছি। কিন্তু কিন্তু যেমন হচ্ছে ফটোসিনথেসিস তোমার কী করছে, সবুজ উদ্ভিদ কী করছে না, খাদ্য তৈরি করছে, এবং খাদ্যটা তার কোষেই তৈরি হচ্ছে, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কোষের বাইরে কিন্তু তৈরি হচ্ছে না। সেই জন্য কিন্তু ফটোসিনথেসিসটা অ্যানাবলিজম। সেই কোষের মধ্যে আবার যখন সেই খাদ্যই ডিগ্রেডেড হচ্ছে তখন সেটা ক্যাটাবলিজম, ঠিক আছে? আবার যখন গ্লুকোজ তৈরি করে অনেক তৈরি হয়, স্টার্চ হয়ে রিজার্ভ ফুডে চলে যাচ্ছে, তখন সেটা কিন্তু ফিজিওলজির পার্টে চলে গেল। কোষের মধ্যে কিন্তু জমা হচ্ছে না, জমা হচ্ছে অন্য কোনো অংশে হিসেবে জমা হচ্ছে। কোষের মধ্যে জমা হলেও সেটা ফ্যাট হিসেবে জমা হতে পারে, অন্য অন্য হিসেবে জমা হতে, জমে যখন যাবে কমপ্লেক্স ফর্মে যখন যাবে তখনই হয়ে যাবে হচ্ছে তোমার অ্যানাবলিজম। দেহের ওজন বাড়বে, দেহের কর্মক্ষমতা বাড়লো, তাহলে এটাই, ঠিক আছে? এবার আমরা দেখব যে ডাইজেস্টেড প্রোডাক্ট সেটা কীভাবে অ্যাবজর্পশন হচ্ছে। অ্যাবজর্পশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য এন্ড প্রোডাক্ট, কিসের এন্ড প্রোডাক্ট না, যে কমপ্লেক্স ফুডটা আমি নিয়েছি তার এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন পাস থ্রু দ্য ইন্টেস্টিনাল মিউকোসা ইন্টু ব্লাড অর লিম্ফ। কি বললো কি কথাটা? অ্যাবজর্পশন ইজ দ্য প্রসেস, একটা পদ্ধতি, বাই হুইচ, যার দ্বারা শেষোক্ত খাদ্য ডাইজেশন হয়ে যাওয়ার পরে যে খাদ্যটা পাস করবে কোথায়, ইন্টেস্টিনাল মিউকোসা। তাহলে কোন জায়গাটা বলতে চাইছে, যে আমরা জানি যে কোনো অ্যালিমেন্টারি কার্ডের 4টা পার্ট, 1 নম্বরটা কি সেরোসা, 2 নম্বরটা কি মাস্কুলারিস, 3 নম্বরটা কি সাবমিউকোসা, 4 নম্বরটা কি মিউকোসা। এটা যখন ইন্টেস্টাইনের, আর এটা হচ্ছে ছিদ্র মানে গাট, তাহলে 4 নম্বর ইন্টেস্টিনাল, এটা হচ্ছে 4 নম্বর ইন্টেস্টাইনের যে মিউকোসা লেয়ার, সেই মিউকোসা লেয়ারকে আমরা কি করেছি না, আমরা দেখেছি মিউকোসা লেয়ারটা এইভাবে বেঁকে গিয়ে কি তৈরি করেছিল, এটা তৈরি করেছে এরকম ব্রাশ বর্ডার সেল তৈরি করেছে। যাকে বোঝো ভালো করে, এটা ব্রাশ বর্ডার সেল তৈরি করেছে। এই 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 এক একটা সেলকে আমরা যদি এগুলোকে সেল ধরি, এক একটা সেল, এই সেলটাকে যদি আমরা এদিকে আনি, তাহলে আমরা কী দেখবো না, সেলটা হচ্ছে এরকম ব্রাশ বর্ডারের সেল, তাই তো? এবার এই ব্রাশ বর্ডার যে সারফেসের বাড়িয়ে দিয়েছে, এবার এখানে এইটা মনে করো তোমার ভেইন, ঠিক আছে? এটা যদি ভেইন হয় আর এটা হচ্ছে আর্টারি, ভেনিউল অ্যান্ড আর্টিওল, ঠিক আছে? তাহলে এই যে মাঝখানের অংশটা, এই অংশটাকে কি বলবো, এই অংশটাকে বলবো আমরা ক্যাপিলারি, ঠিক আছে? ক্যাপিলারি বলবো, খুব ভালো। এছাড়া এখান থেকে তো বিভিন্ন খাদ্য, কার্বোহাইড্রেট, প্রোটিন তো যাবেই, কার্বোহাইড্রেট প্রোটিনের যে একক খাদ্য শোষিত হবেই, কিন্তু ফ্যাটের যেটা একমাত্র শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড ছাড়া অন্য যে ফ্যাটের অংশগুলো শোষিত হবে, সেটা এর ভিতরে একটি অবস্থান করছে, যাকে বলছি আমরা ল্যাকটিয়াল। ক্লিয়ার? যাকে বলছি আমরা ল্যাকটিয়াল, এই সবুজ রঙের অংশটা, এটা হচ্ছে ল্যাকটিয়াল। সেইটাই হচ্ছে লিম্ফ, মেইনলি যে তরলটা তাকে বলছি আমরা লিম্ফ।
তাহলে ব্লাড কোথায় থাকছে? আর্টারি বা আর্টারিওল, ভেনুওল অ্যান্ড ক্যাপিলারিজের মধ্যে। আর লিম্ফ কোথায় থাকছে? না ল্যাকটিয়ালের মধ্যে। ক্লিয়ার হয়েছে? সেই জন্য বলছে যে অ্যাবজর্পশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন পাস থ্রু দ্য ইন্টেস্টিনাল মিউকোসা ইনটু ব্লাড অর লিম্ফ। কারণ খাদ্যের একক হিসাবে কিন্তু তারা ভাগ হয়ে যাচ্ছে। নেক্সট, অ্যাবজর্পশন ইজ ক্যারিড আউট বাই প্যাসিভ হতে পারে, অ্যাক্টিভ হতে পারে, ফ্যাসিলিটেড ডিফিউশন হতে পারে, ফ্যাসিলিটেড হতে পারে। এক প্যাসিভ কি? সিম্পল ডিফিউশন। প্যাসিভ হচ্ছে সিম্পল ডিফিউশন, মানে বেশি গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন এরিয়া থেকে কম কনসেন্ট্রেশন এরিয়াতে যাবে। অ্যাক্টিভ মানে এগেনস্ট কনসেন্ট্রেশন, তাহলে এখানে এনার্জির দরকার হবে। আর ফ্যাসিলিটেড ওয়ান টাইপ অফ ডিফিউশন, যেখানে কোনো প্রোটিন আমরা পড়ে এসেছি ফ্যাসিলিটেড ডিফিউশন, সিম্পোটার অ্যান্টিপোটার হতে পারে। সে ফ্যাসিলিটেশনে কী করবে না, কারো সাহায্য নেবে, কিন্তু সেখানে এনার্জির দরকার হবে না, সেইভাবেও কিন্তু যেতে পারে। তাহলে অ্যাবজর্পশন 3 রকমের হতে পারে, প্যাসিভ হতে পারে, অ্যাক্টিভ হতে পারে, ফ্যাসিলিটেট হতে পারে। এগুলো কিন্তু তোমাদের জানা। স্মল অ্যামাউন্ট অফ মোনোস্যাকারাইড, এবার আসছি কী কী স্মল অ্যামাউন্ট অফ মোনোস্যাকারাইড লাইক গ্লুকোজ, নট অ্যামাইনো অ্যাসিড, কিন্তু এখানে বলছে মোনোস্যাকারাইড লাইক গ্লুকোজ, গ্ল্যাকটোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, এগুলো হতে পারে। অ্যান্ড এখানে কমা মানে এটা প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড, অ্যান্ড সাম ইলেকট্রোলাইট বোঝো, লাইক ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন বিভিন্ন। আর জেনারেলি অ্যাবজর্ব ইন বাই সিম্পল ডিফিউশন। তা সিম্পল ডিফিউশনের মধ্যে কে গেল? দেখো গ্লুকোজ এমন একটা জিনিস, গ্লুকোজ মনে রাখবে, এটা সিম্পল ডিফিউশন থেকে হতে পারে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে শোষিত হতে পারে, এটা ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লুকোজ কিন্তু 3 ভাবেই কিন্তু যেতে পারে, সিম্পল ডিফিউশন বা প্যাসিভ, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ফ্যাসিলিটেড ডিফিউশন, এই 3টের মাধ্যমেই কিন্তু যেতে পারে। তো এইখানে যেটা বলা হলো, সেখানে বললো যে মনোস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড, দেখো এখানে কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের কথা বলা হলো না। ক্লিয়ার? কারণ এটা সিম্পল ডিফিউশনের মধ্যে যাবে না, সেই জন্য পরিষ্কার বলা হলো না। অ্যাবজর্ব বাই সিম্পল ডিফিউশন। ক্লিয়ার হয়েছে? এই পার্থক্যগুলো বোঝো। এনসিইআরটি কিন্তু খুব কম কথা বলে, অর্থাৎ তোমাকে বুঝে নিতে, প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে নিতে হবে কোথায় কি বলতে চাইছে। সিম্পল ডিফিউশনের মাধ্যমে তাহলে কে যেতে পারে? অ্যামাইনো অ্যাসিডও কিন্তু অ্যাক্টিভের মাধ্যমে যায়, কিন্তু এখানে অ্যামাইনো অ্যাসিডের কয়েকটা পার্ট মানে আছে, কিছু কিছু জায়গায় হয়। তো এখানে সিম্পল ডিফিউশনের মাধ্যমে কী গেল? বিভিন্ন আয়ন গেল, আয়নও কিন্তু অ্যাক্টিভ, যেমন সোডিয়াম আয়ন কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে? ক্লোরাইড কিন্তু নয়, মনে রাখতে হবে। যেমন আমাদের HCl ফর্মেশনের সময় কিন্তু আমরা দেখেছিলাম পটাশিয়াম কিন্তু অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু ক্লোরাইড কিন্তু সিম্পল ডিফিউশনের মাধ্যমে প্রবেশ করেছিল, মনে করে দেখো, বুঝিয়েছিলাম। নেক্সট, passes of these substances into blood depends upon the concentration gradient, ঠিক? However, some substance like glucose, এখানে বলছে like glucose and amino acid, ঠিক আছে, and amino acid are absorbed with the help of protein carrier, তার মানে কি? ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড ফ্যাসিলিটেড ডিফিউশন বা ক্যারিয়ার প্রোটিন, আমরা অনেক আগে পড়েছি ক্যারিয়ার প্রোটিন, তোমার সেল পড়ানোর সময় বুঝিয়ে দিয়েছি। দিস মেকানিজম ইজ কল্ড ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, ঠিক আছে? ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট অর ফ্যাসিলিটেড ডিফিউশন অর ফ্যাসিলিটেড তোমার হচ্ছে অ্যাবজর্পশন, যাই বলো না কেন, মেনলি ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট হচ্ছে। কোথা থেকে ট্রান্সপোর্ট হচ্ছে? না ইন্টেস্টিনাল মিউকোসাল লেয়ার থেকে ব্লাডে যাচ্ছে। মাঝখানে একটু বলে না হলো, ট্রান্সপোর্ট অফ ওয়াটার ডিপেন্ডস আপন দ্য অসমোটিক গ্রেডিয়েন্ট। অসমোটিক গ্রেডিয়েন্টের উপরে ডিপেন্ড করবে। অসমোটিক প্রেশার কিসের উপর নির্ভর করে? এটা যখন ফিজিওলজির তোমার প্লান্ট ফিজিওলজি পড়বো খুব সুন্দরভাবে বুঝবো। তো এখানে একটু বুঝে নিই যে
তোমার হচ্ছে আচ্ছা, এটাও এখন বুঝে থাকলে প্রচুর সময় চলে যাবে, দরকার নেই, এইটুকু বুঝিনি যে অসমোটিক প্রেশার গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে যেখানে অসমোটিক প্রেশার বেশি সেইখানেই কিন্তু জলটা যাবে, পরিষ্কার সে নেবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, নেক্সট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অকার্স এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, হেন্স রিকোয়ার এনার্জি, অতএব ভেরিয়াস নিউট্রিয়েন্টস লাইক অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, মোনোস্যাকারাইড লাইক গ্লুকোজ, দেখেছো সব জায়গায় অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ আসছে। ইলেকট্রোলাইট কি না, লাইক সোডিয়াম আয়ন আর অ্যাবজর্ব ইনটু ব্লাড বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে প্রথম থেকে যাই, সিম্পল ডিভিশনে দেখো গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড, ফ্যাসিলিটি ডিভিশনে গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড, এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টে সোডিয়াম আয়ন ইলেকট্রোলাইটস, আর সিম্পল ডিভিশন হচ্ছে ক্লোরাইড আয়নস, মনে রাখো খুব ভালো করে, ক্লোরাইড আয়নস হচ্ছে সিম্পল ডিভিশন। ক্লিয়ার হলো? এই ফ্যাটি অ্যাসিড, নেক্সট ফ্যাটের থেকে আমরা ভেঙেছি লাইপেজের মাধ্যমে। ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল বিং ইনসলুবেল, জলের মধ্যে গলে না, ক্যান নট বি অ্যাবজর্ব ইন্টু ব্লাড, সেই জন্য ব্লাডের মধ্যে শোষিত হতে পারে না। তাহলে কী কারণে শোষিত হতে পারে না ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল? না, এরা জলে অদ্রবণীয়। আমরা পড়ে এসেছি ইথার অ্যালকোহলে দ্রবণীয়, যখন বায়োমলিকুল পড়েছিলাম, ভুলে গেলে তো চলবে না। দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল আর ফার্স্ট ইনকর্পোরেটেড, প্রথমে কী হবে, যুক্ত হবে ইনটু স্মল ড্রপলেটস। প্রথমে দেখো এখানে কী হয়েছে না, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ভেঙেছি কিন্তু আমরা, ফার্স্ট কী হচ্ছে, সেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ইনকর্পোরেট হচ্ছে স্মল ড্রপলেটে। এর দিন আমরা কী বলছি, এই যে ড্রপলেটগুলো তৈরি করলো এগুলোকে বলছি মাইসেলি, হুইচ মুভ ইন্টু স্টেজে, কোথায় যাবে, মিউকোসার দিকে যাবে। এগুলো এইবার এই মিউকোসার দিকে যাচ্ছে, ইন্টেস্টিনাল মিউকোসার দিকে যাচ্ছে। দ্যাট ইজ মাইসেলি। আর রিফর্মড, আবার নিজে নতুনভাবে গঠন তৈরি করবে ইন্টু ভেরি স্মল প্রোটিন কোডেড। তাহলে ছিল কি, এই যে মাইসেলি এর বাইরে প্রোটিন কোড হলো, তাহলে এটা হচ্ছে প্রোটিন কোড। এই যে ডিপ কালারটা করলাম এটা হচ্ছে প্রোটিন কোড হলো, ভালো করে বোঝো। আর এই ভেতরের হালকা কালার, ভেতরের যে হালকা কালারটা সেটা কি বলছি না, এই হালকা কালারটা হচ্ছে মাইসেলি। মাইসেলটা কী দিয়ে তৈরি, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল একত্রীকরণ অবস্থা, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? বেশ, এবার এই যে কোটেড গবলেট হলো, এটাকেই আমরা বলছি কাইলোমাইক্রন। এই যে অংশটা তৈরি হচ্ছে এই অংশটাকে বলছি কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন তৈরির প্রসিডিওরের মধ্যে আরও অনেক কিছু আসে, কিন্তু এনসিআরটি শুধু এইটুকুই বললো। কিন্তু কী বললো, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল একসঙ্গে আবার আসবে, ইনকর্পোরেট হবে এবং তার বাইরে প্রোটিন কোড হবে, অবশ্যই প্রোটিন কোড হবে। এবং এটা কোথায় ঘটবে, এটা কিন্তু গলগি বডিতে ঘটবে। তোমাদের মনে আছে কিনা জানি না, বারবার বলেছিলাম কার্বোহাইড্রেট প্রোটিন এগুলো রিফর্ম করে, সেটা কোথায় না গলগি বডিতে, তাই তো। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে মেনলি কী তৈরি করে না, সেখানে প্রোটিন সিনথেসিস হয়, মনে করে দেখো, সেলে কিন্তু সব পড়িয়ে এসছি। তো এই প্রোটিন কোড এগুলো কাইলোমাইক্রন। এই যে বলেছে স্মল প্রোটিন কোটেড ফ্যাট গ্লোবুল কল কাইলোমাইক্রন। তা কাইলোমাইক্রন তাহলে কী দিয়ে তৈরি, ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের কম্পোজিশন কোটেড বাই প্রোটিন, প্রোটিন কোড দিয়ে আবরণ করা, হুইচ ইজ ট্রান্সপোর্ট ইনটু লিম্ফ ভেসেল। এইবার এরা লিম্ফ ভেসেলের মধ্যে যাবে, ওই আগের যে ডায়াগ্রামটা আঁকলাম, এই যে এই লিম্ফ ভেসেলের মধ্যে এরা এবার এই লিম্ফ ভেসেলের মধ্যে এরকম চলে যাবে, এই লিম্ফ ভেসেলে প্রবেশ করবে। এই লিম্ফ ভেসেলে প্রবেশ করে তারপরে তারা ল্যাকটিয়ালের মাধ্যমে কোথায় যাবে না, থোরাসিক ডাক্টে যাবে, সেখান থেকে লেফট সাবক্লিভিয়ান যাবে। এরা কিন্তু এই যে কাইলোমাইক্রন, দেখো কেন আমাদের কোলেস্ট্রল এবং এইগুলো আমাদের হার্টে জমে,
কারণ ডাক্তারবাবুর কাছে তো যাচ্ছে না। ডাক্তারখানা কাকে বলি আমরা? সেটা হচ্ছে লিভার, দেহের ডাক্তারখানা। আর ডাক্তারবাবুকে কুফার সেল, পয়জন হলে পরে পয়জনাস ইয়েগুলোকে মেরে ফেলবে। তো এই যে ল্যাকটিয়ালের মাধ্যমে যাচ্ছে, এরা সরাসরি কিন্তু চলে যাচ্ছে ব্লাডে, বাইপাস করছে কাকে? লিভারকে। লিভারকে বাইপাস করে চলে যাচ্ছে, অতএব কিন্তু আমরা কিছুতেই আটকাতে পারছি না। কিন্তু এই যে কাইলোমাইক্রো, বড় বড় দানা ফ্যাটের গঠন, এগুলো ছাড়া বাকিটা কিন্তু ব্লাডে যাচ্ছে। এবং সেই ব্লাডটা কোথায় যাচ্ছে না? পোর্টাল সিস্টেমের মাধ্যমে। পোর্টাল সিস্টেম কোথায় তৈরি হয়েছে না? আমরা জানি লিভারে পোর্টাল সিস্টেম তৈরি হয়েছে, পোর্টাল ভেন হিসেবে গেছে, সেইখান থেকে ছাঁকনি হয়ে পরবর্তীতে হার্টে গেছে। সেই জন্য ব্লাডে কিন্তু আর ততটা খারাপ বস্তু আর থাকছে না। ক্লিয়ার হয়েছে? বাইপাস করেনি কিন্তু। দিস লিম্ফ ভেসেল, দেখো যেগুলো কথাগুলো বলছি খুব ভাইটাল কথা, তুমি যদি বেজ না তৈরি তাহলে কিন্তু মুশকিল। দিস লিম্ফ ভেসেল আলটিমেটলি রিলিজ, a lymph vessel ultimately release the absorbed substance into blood। এখানে কিন্তু কখনোই কিন্তু বললো না যে পোর্টাল সিস্টেমের মাধ্যমে যাচ্ছে না, পোর্টাল সিস্টেমের মাধ্যমে লিভারকে বাইপাস করছে, সে কথাটা কিন্তু বলছে না। আমি ডায়াগ্রাম দিয়ে সব বুঝে দেবো, ভালো করে মনে রাখো কথাগুলো, ডায়াগ্রাম দিয়ে বোঝা করে। অ্যাবজর্পশন অফ সাবস্টেন্সেস টেক্স প্লেস ইন ডিফারেন্ট পার্টস অফ অ্যালিমেন্টারি ক্যানাল, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। লাইক কোথায়? মুখেও হয় অ্যাবজর্পশন, স্টমাকে হয়, এর স্মল ইন্টেস্টাইনে হয় এবং লার্জ ইন্টেস্টাইনে হয়। একদম মাউথ অ্যাপারচারের পর থেকে শুরু করে অ্যানাসের আগে অবধি কিন্তু অ্যাবজর্পশন হয় বিভিন্ন জায়গায়, এলিমেন্টারি বিভিন্ন অংশে বিভিন্ন রকম খাদ্যবস্তু বিভিন্নভাবে অ্যাবজর্পশন হয়। লাস্ট যেটা অ্যাবজর্ব হয় ওয়াটার, সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে এবং কিছু ড্রাগস। হাওয়ার ম্যাক্সিমাম অ্যাবজর্পশন কোথায় হয় না? স্মল ইন্টেস্টাইন। সেটা কোথায়? জেজুনাম এবং ইলিয়ামে, তাও বলে দিচ্ছি, এটা মনে রাখতে হবে। সামারি অফ দ্য সাইট অফ অ্যাবজর্পশন, এটা এনসিআরটি দেখতে, অ্যাবজর্পশন অ্যান্ড সাবস্টেন্সেস অ্যাবজর্ব ডিফারেন্ট পার্টস অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। কী কী আছে? মাউথ, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এবার মাউথে কী আছে? সার্টেন ড্রাগস, বিভিন্ন যে ড্রাগস আছে তার মধ্যে কিছু কিছু ড্রাগস কাম ইন কন্ট্যাক্ট উইথ মিউকোসা। দেখো মিউকোসা তো একদম ভেতরের লেয়ার, মিউকোসা, মাউথ অ্যান্ড লোয়ার সাইড অফ দ্য টাং। তাহলে মুখের যে ভেতরে বাক্কাল ক্যাভিটির যে মিউকোসা লেয়ার, সেই মিউকোসা লেয়ারে এবং জিভের নিচের দিকে অ্যাবজর্ব, নিচের দিকে ভালো করে, এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, অ্যাবজর্ব, এবং সেখান থেকে সরাসরি ব্লাড ক্যাপিলারিতে চলে যাচ্ছে। ক্লিয়ার? এবার স্টমাকে কী কী হয়? ওয়াটার, সিম্পল সুগার অ্যান্ড অ্যালকোহল। দেখবি ওই জন্য মাতালরা হুট করে মদ খেয়ে 1 ঘন্টার মধ্যে মাতাল হয়ে যায়, 1 ঘন্টা লাগে না মনে হয় তাদের। এবার এই অ্যাবজর্পশন, অ্যালকোহলটা যদি অ্যাবজর্পশন যদি ইন্টেস্টাইনে হতো, ভালো করে বুঝবে, এই অ্যালকোহল এর অ্যাবজর্পশন যদি অন্য অন্য খাবারের মতো ইন্টেস্টাইনে হতো, তাহলে আর পৃথিবীতে মাতাল থাকতো না। কারণ কি? এই সে মদ খাওয়ার 6 থেকে 7 ঘন্টা পরে অ্যাবজর্পশন হবে, তারপর সে তার মাতলামি শুরু হবে, সেটা সে সহ্য করতে পারতো না। সে চায় ইনস্ট্যান্ট মাতলামি করতে, খেয়েই যেন 2 মিনিট 5 মিনিটের মধ্যে আমার হয়ে যায়। তো এই ঘটনাটা স্টমাকে ঘটে বলে, কারণ আমাদের অ্যালকোহল হচ্ছে তরল এবং সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে কোথায়? তোমার তো জায়গা নেই, মুখে ধরে রাখতে পারবে না, তারপরে তোমার ইয়েতে এসোফেগাসে ধরে রাখতে পারবে, সরাসরি তাকে ঢুকে যেতে হবে স্টমাকে ঢুকলেই সে সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হচ্ছে এবং যখনই ব্লাডে আসছে তখনই সে কিন্তু এফেক্টেড হচ্ছে। স্মল ইন্টেস্টাইন প্রিন্সিপাল অর্গান অফ অ্যাবজর্পশন, আমরা বুঝলাম, প্রিন্সিপাল অর্গান অফ নিউট্রিয়েন্টস। ডাইজেশন ইজ কমপ্লিটেড হেয়ার, ঠিক। দ্য এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন সাচ কী হয়? এন্ড প্রোডাক্ট গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্যাটি অ্যাসিড, সব বলে দিচ্ছে একসঙ্গে, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড। কোথায় অ্যাবজর্ব হয়? মিউকোসা অফ ব্লাড, কিসে? ব্লাডের মাধ্যমে আর লিম্ফের মাধ্যমে। তাহলে লিম্ফের মাধ্যমে কে যাবে? কাইলোমাইক্রন, মেইনলি কাইলোমাইক্রন, যেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড হিসাবে যাবে, ঠিক আছে, এবং প্রোটিন কোটেড হয়ে যাবে। পরে আমরা আসি, আর এটা সম্বন্ধে আমাদের আরও জ্ঞান নিতে হবে। লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্ব ওয়াটার, ঠিক আছে, মিনারেলস এবং সার্টেন ড্রাগস। মনে রাখতে হবে কোনটা কোথায় অ্যাবজর্পশন হচ্ছে।
Absorbed substances finally reach the tissue which utilize them for activities. This process is called assimilation. The assimilation আমরা বাংলায় কি বলি না, আত্তীকরণ। আসলে আত্মা বলে আমরা আত্মা বলে তো কিছু বুঝি না, কিন্তু ওই কোষকে এখানে আত্মা ধরে নেওয়া হচ্ছে। কোষের মধ্যে যখন সেটা মিশে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে আত্মীকরণ। আর যেহেতু কোষের মধ্যে ঢুকে যাচ্ছে মানে বিপাকের মধ্যে ঢুকছে, সেই জন্য আত্মার মধ্যে ঢুকছে, সেই জন্য আত্মীকরণ। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে কি অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন অফ ইউনিট ফুডস অফ ভেরিয়াস কাইন্ডস অফ ফুড, কমপ্লেক্স ফুড are assimilated in সেল বা টিস্যু, মানে কি সেলের মধ্যে ঢুকবে। তখন এই ফাইনাল যে রিচ করছে কোথায়, অ্যাবজর্পশন হওয়ার পরে কোথায় যাবে না, আমরা কি জানি যে এই যে তোমার মনে করো ভিলা, এই ভিলাইয়ের পর থেকে এখান থেকে কী থাকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অঞ্চল থাকবে এখানে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তারপরে ব্লাড। তাই ব্লাডের মধ্যে প্রবেশ করবে, ব্লাডের পাশ থেকে শুরু হয়ে গেছে কোষ, তাহলে এই কোষগুলো পরপর খাদ্য নেওয়া শুরু করবে এবং এখান থেকে বিভিন্ন জালক থাকবে। তো এইভাবে কিন্তু যাবে, অ্যাসিমিলেশন হবে। ওকে, ডাইজেস্টিভ ওয়েস্ট যেটা অপাচিত অংশ সলিডিফাইড ইনটু কোয়ারেন্ট ফেসেস ইন দ্য রেকটাম ইনিশিয়েট কী করবে না, নিউরাল রিফ্লেক্স যখনই পাবে সঙ্গে সঙ্গে ব্রেনে, এবং ব্রেনের কোথায় না পন্ডস এরিয়াটাতে মেনলি মেডুলার পাশে, সেখানে মেডুলাতে যখনই যাবে সঙ্গে সঙ্গে আর্জ টু ডিজায়ার রিমুভাল, এবং তখন মল ত্যাগ করার প্রবণতা জাগবে। ইজেকশন অফ ফেসেসকে যখন বার করা হয় তাকে বলে ডেফিকেশন। সেই জন্য বলা হয় ইজেকশন অফ ফেসেস টু দ্য আউটসাইড থ্রু দ্য অ্যানাল ওপেনিং ইজ এ ভলেন্টারি প্রসেস। কারণ ভলেন্টারি মাসেলের দরকার হয় ওখানে। ইজ ক্যারিড আউট বাই প্যারিস্টালটিক মুভমেন্ট। প্যারিস্টালটিক মুভমেন্ট সব জায়গায় চলে, কিন্তু এখানেও চলে। এখানে প্যারিস্টালটিক মুভমেন্টটা খুব প্রয়োজনীয়, এবং ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু পরপর ফেস ডেফিকেশন হবে। এবার কিন্তু আমরা এনসিটির বাইরে যাচ্ছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার কারণ কি এগুলো বুঝতে হবে, কিন্তু ভালো করে বোঝো। যেটা হচ্ছে আমরা এই যে গ্লুকোজটা কোন অংশটা দেখে নাও, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ দুটোই হচ্ছে কি কার্বোহাইড্রেটের একক খাদ্য, এবং সোডিয়াম আয়ন, ঠিক আছে। এর মধ্যে গ্লুকোজ এবং সোডিয়াম আয়ন, আমরা জানি গ্লুকোজ সিম্পল, ফ্যাসিলিটেড এবং অ্যাক্টিভ। এখানে আমি অ্যাক্টিভটাকে দেখাচ্ছি। এরা কো অ্যাক্টিভ, মানে এই যে এখানে তুমি ট্রান্সপোর্টারটা দেখতে পাচ্ছ, যে এই ট্রান্সপোর্টারটার নামই হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। ক্লিয়ার হয়েছে? সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। তো এরা কি করছে না, এর একসঙ্গে প্রবেশ করছে, ট্রান্সপোর্ট করছে। এগুলো তোমরা পড়ে নিও, এইগুলো আমি এখানে পড়াবো না, এই পার্টটা আর এই পার্টটা আর পড়াবো না, এটা পরে দেখে নিও। যেটা হচ্ছে প্রবেশ করলো কি ট্রান্সপোর্টার, তাহলে এটা কি কো ট্রান্সপোর্টার। এবং এখান থেকে সিম্পলভাবে গ্ল্যাকটোজও প্রবেশ করে যাচ্ছে। যখন আসার পরে এই যে সোডিয়ামটা আসলো, এটা কেন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই সোডিয়াম ইউজ অফ এটিপি, সোডিয়াম পটাশিয়াম পাম্প এখানে লাগে, এবং কি হয় না, সোডিয়াম বেরিয়ে গিয়ে পটাশিয়াম ভেতরে ঢোকে। এই প্রসিডিওরে কিন্তু এই গ্লুকোজ সোডিয়াম আয়নটা পাস হয়, এবং এই গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজটাকে ফ্যাসিলিটেড ডিফিউশন, এটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 ব্রাঞ্চ বর্ডার সেলে থাকে, সেই সেল থেকে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে কিন্তু প্রবেশ করায় কাকে, ফ্রুক্টোজকে। আর এখানে এসে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 সেটাও কিন্তু ট্রান্সপোর্টার, সে কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে প্রবেশ করাবে কোথায় না, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, তারপর নর্মালি ক্যাপিলারিতে, ব্লাড ক্যাপিলারিতে প্রবেশ করবে। এখানে যেটা পড়া সেটা পড়বে অবশ্যই সোডিয়াম পটাশিয়াম পাম্প। কোনটাকে বলা হচ্ছে, এই যে পাম্পটাকে বলা হচ্ছে স্টোর এনার্জি দ্যাট ড্রাইভস গ্লুকোজ আপটেক বাই creating a step concentration gradient for sodium entry into interstitial. Clear?
নেক্সট 2 নম্বর কি বলছে এখানে, যেটা মেইনলি এই যে এই অংশটা এটা কিন্তু যে অংশটা থাকে সেটা হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার বলা হয়। ঠিক আছে, একে কি বলা হবে? সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার। মনে রাখো, সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ গ্লুকোজ ট্রান্সপোর্টার। এর মাধ্যমে কি হচ্ছে এখানে দেওয়া আছে দেখো, অ্যাজ সোডিয়াম আয়ন মুভস অ্যাক্রস দ্য মেমব্রেন থ্রু এ মেমব্রেন কন্ট্রাস্পোর্টার প্রোটিন, ইন দিস কেস কি হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার, ইট ড্রাইভস গ্লুকোজ এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন, কারণ এলিমেন্টের এখানে প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে, সেই এগেনস্টে যাচ্ছে বলে এখানে কিন্তু সোডিয়াম আয়নের সহায়তায় ঢুকছে। ক্লিয়ার হলো? নেক্সট, এই যে ব্রাশ বর্ডার সেল কোনগুলো না, এইগুলো এইটা একটা ব্রাশ বর্ডার, এই যে ব্রাশের মধ্যে রয়েছে, তাহলে এগুলো ব্রাশ বর্ডার সেল, ইন্টেস্টিনাল সেল। নেক্সট, এই যে থার্ড, এটা কি হচ্ছে ফ্রুক্টোজ এন্টার্স ইন দ্য সেল বাই ফ্যাসিলিটেটেড ডিভিশন। SGLT और SGLT1 এটাকে বলা হয় সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার। আর জি এর গ্লুটি 1 হতে পারে, আবার 5 হতে পারে, আবার 2 হতে পারে সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্টার অথবা গ্লুকোজ ট্রান্সপোর্টার, বিভিন্ন নাম হতে পারে। 4 নম্বরটা কি বলছে? অল 3 মোনোস্যাকারাইডস, কোনটা গ্লুকোজ, গ্লাকটোজ এবং ফ্রুক্টোজ, এক্সিট অ্যাক্রস দ্য বেসোল্যাটারাল, এটা বেসের দিকে অবস্থান করছে এবং বেসোল্যাটারাল দিকে অবস্থান করে বেসোল্যাটারাল মেমব্রেন কার না ব্রাশ বর্ডার ছেলে ভায়া ফ্যাসিলিটেটেড ডিভিশন, সেটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার টু সুগার। ঠিক আছে, এইগুলো এত কিছু না জানা তাহলে তো গ্লুকোজ ট্রান্সপোর্টার 1, 2, 3, এই 2 এবং যেটা হচ্ছে তোমার মেনলি 5, এই দুটো তো আমরা জানি, এইগুলো আমাদের জানতেই হবে। তাহলে এইভাবে কিন্তু অ্যালিমেন্টের কারণে কার্বোহাইড্রেট কিন্তু শোষিত হয়, গ্লুকোজ, গ্লাকটোজ, ফ্রুক্টোজ। ক্লিয়ার হলো? 3টেই আমি দেখালাম। এবার এখানে যেটা বলা রয়েছে যে এটা অ্যাবজর্পশন অফ গ্লুকোজ বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে হবে। কোথায় হতে পারে? ইন্টেস্টাইনে যেমন হতে পারে, সেরকম রেনাল টিউবুলে হতে পারে। আমরা পড়বো এক্সক্রিশন, তখন আমাদের জানতে হবে। গ্লুকোজ ট্রান্সপোর্টার 5, ফ্রুক্টোজ ট্রান্সপোর্ট দেখলাম কিছুক্ষণ আগে, এবং লেজার কার্ডে গ্লুকোজ এবং গ্লাকটোজ ইন্টেস্টাইনে হয়, আর কোথায়? স্পার্মের ক্ষেত্রে। আর 2টা কোথায়? ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ আউট ইন্টেস্টিনাল, আর কোথায়? রিনাল সেলস সার্কুলেশন, কোথায়? ইন্টেস্টাইন আর রেনাল টিউবুল, সেটা হচ্ছে, এবং বিটা সেলের ক্ষেত্রে আইলেটস অফ ল্যামিনার। তাহলে আমরা এখন ওই বাকিটা বাদ দিয়ে ইন্টেস্টাইনে হয়, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল SGLT1, GLUT2 এবং 5। নেক্সট যেটা দেখবো অ্যাবজর্পশন অফ প্রোটিন। অ্যাবজর্পশন অফ প্রোটিন আমরা তো পড়ে এসেছি সরাসরি, এখানে আমরা দেখবো যে আলটিমেট কি, এটা হচ্ছে লিউমেন, এই পার্টটা হচ্ছে কি লিউমেন, এটা হচ্ছে মিউকোসা সেল, এটা হচ্ছে এই জায়গাটা কি ইন্টেস্টিনাল ফ্লুইড, এটা হচ্ছে ইন্টেস্টিনাল ফ্লুইড, আর এটা হচ্ছে ব্লাড ক্যাপিলারি। এতগুলো পার্ট আছে। এই আগেরটা দেখেছি কিনা দেখি না, এখানেও দেখেন, এইটাই হচ্ছে ইন্টেস্টিনাল ফ্লুইড এরিয়া। ঠিক আছে, এই জায়গাটা মানে কোষের থেকে ব্রাশ বর্ডার সেলের পরে ব্লাডে পৌঁছতে গেলে একটা গ্যাপ অঞ্চল থাকে, যে গ্যাপ অঞ্চলে একটা ফ্লুইড থাকে, ইন্টারস্টিশিয়াল স্পেস, সেই স্পেস ফিল্ড উইথ ফ্লুইড কল ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। প্রত্যেকটা এখানেও থাকবে। তো 1 নম্বর এগুলো কি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন ফ্র্যাগমেন্টস। ঠিক আছে, প্রোটিন ফ্র্যাগমেন্ট অ্যামাইনো অ্যাসিড। এখানে প্যানকেটিক প্রোটিয়েজ, বিভিন্ন রকম প্রোটিয়েজ এনজাইম আছে, তারা কাজ করছে দেখাচ্ছে, কাজ করে কি তৈরি করেছে? অ্যামাইনো অ্যাসিড। এই যে ব্রাশ বর্ডারে বিভিন্ন রকম এনজাইম আছে, আমরা জানি ব্রাশ বর্ডার সেলে প্রচুর এনজাইম রয়েছে, পেপটাইডেজ, মনে পড়ছে তো, নিউক্লিয়েস, মানে আরও অনেক এনজাইম আছে, সেগুলোর আর এখন এখানে বলছি না, তোমরা যা পড়েই এসছি আমরা। তো এই যে বিভিন্ন এনজাইম, এইগুলো কী করবে? প্রবেশ করাবে, এবং যেটা ভাঙার সেটা ভেঙে সোডিয়ামকে। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড এখানে সোডিয়ামের মাধ্যমে প্রবেশ করছে, নর্মালও কিন্তু হয়, ফ্যাসিলিটেড হয়, হয়, সেটার কাছে কিন্তু যাচ্ছি না, সোডিয়াম কো ট্রান্সপোর্টারের মাধ্যমে
হয়ে কী হচ্ছে না সোডিয়ামের মাধ্যমে আসলো এবং এখান থেকে নর্মালি প্রবেশ করলো অ্যামাইনো অ্যাসিড ব্লাডে প্রবেশ করলো, এই হচ্ছে প্রসিডিওর। তো এইখানে আমরা পড়বো, পড়ে দেখি কী বলছি এইখান থেকে যে এই পার্টটুকু proteins and protein fragments are digested to amino acid by pancreatic protease কী কী হতে পারে টিপসিন, কাইমোটিপসিন, কার্বক্সিপেপটাইডেস অ্যান্ড বাই ব্রাশ বর্ডার এনজাইম কী কী হতে পারবে দেখো পড়ে সব কার্বক্সিপেপটাইডেস, অ্যামাইনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস মিউকোসেল হবে। গুড। এই এরিয়াটা কি, এবার এই এরিয়াটা এখান থেকে এই এরিয়াটা কি বলছি না দ্য অ্যামাইনো অ্যাসিড আর দেন অ্যাবজর্ব বাই দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইনটু দ্য অ্যাবজর্পটিভ সেল অ্যান্ড মুভ টু দেয়ার অপোজিট সাইড। ওকে, তাহলে লিউমেনের থেকে যে লিউমেন, এটা হচ্ছে লিউমেন এরিয়া আর এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এরিয়া। নেক্সট থার্ড, এখান থেকে এই পার্টটাকে কী বলছি আমরা, এবার এটা আমরা দেখি এই পার্টটাকে বলছি দ্য অ্যামাইনো অ্যাসিড লিভ দ্য ভিলাস, তাহলে ভিলাসে ত্যাগ করলো, ভিলাস এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল মানে ব্রাশ বর্ডার সেল, সেটাই বাই ফেসিলিটেড ডিফিউশন অ্যান্ড এন্টার দ্য ক্যাপিলারি ভায়া ইন্টারস্টিশিয়াল ক্লিপ্ট অর ফ্লুইড। ঠিক আছে, তাহলে এই প্রসিডিওরও কিন্তু আসে। এটা একটু বুঝতে পারবে কিন্তু সমস্তটা তোমার বোঝার দরকার নেই, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এই যে মেমব্রেন অফ ব্রাশ বর্ডার সেল, এই যে মেমব্রেন থাকে, এই একটা এনজাইম, বিভিন্ন এনজাইম বিভিন্ন কাজ করে। এটা হচ্ছে কি লিউমেনের, আর এটা হচ্ছে কি সাইটোপ্লাজম, মানে কোষের মধ্যে যখন ঢুকছে তখন কি হচ্ছে, এই প্রোটিনটা ছিল, প্রোটিনটা আলটিমেট কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি করেছে, এই অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে। ঠিক আছে, এবার তুমি এখানে মাঝে মাঝে এনজাইমগুলোকে অলিগোপেপটাইডস কাকে বলে এগুলো একটু দেখে নিয়ে তোমার নলেজটা বাড়ানোর জন্য শুধু দেওয়া, এটা একটু দেখবে, এটা বোঝানোর কিচ্ছু নেই, শুধু ডায়াগ্রামেটিক হচ্ছে দেখার মতন, এবং তুমি দেখলেই বুঝতে পারবে, না বোঝার কিছু নেই। অলিগোপেপটাইড দুটো পার্ট হচ্ছে, এই একটা পার্ট যেমন অ্যালানিন ফর্মেশন করতে পারে, অলিগোপেপটাইড 3 to 8 হতে পারে, সেখান থেকে 3 রকমের প্রোডাক্ট, আবার অলিগোপেপটাইড আসতে পারে, ডাইপেপটাইড আসতে পারে এবং অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। এই ডাইপেপটাইডস আবার এই এনজাইমে, এই যে অ্যামাইনো পেপটাইডেস কোথায় থাকে আমরা জানি ব্রাশ বর্ডার সেলে থাকে, ডাইপেপটাইডের অ্যামাইনোপেপটাইডেস এগুলো কোথায় থাকে ব্রাশ বর্ডার সেলে থাকে, সেগুলো আবার ভেঙে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড ফর্মেশন করে, সেই অ্যামাইনো অ্যাসিডই কিন্তু কোষের মধ্যে প্রবেশ করে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যাবজর্পশন অফ ফ্যাট, এটা খুব ভালো করে দেখো, এই জায়গার থেকে কোশ্চেনগুলো করতে পারে সেটা। এই যে আমরা অংশটা দেখছি, এই যে এই অংশটা ভালো করে বুঝবে, এই অংশটা দেখছি, এটা কি একটা ভিলাস, এটা একটা ভিলাস, এই যে ভিলাস গ্রেটলি এনলার্জ। তাহলে এই ভিলাসের যে অংশটা সেখানে কি আছে না, এগুলো এক একটা এরকম পার্ট ভালো করে বোঝো, এগুলো একটা সেল আছে কিন্তু এগুলো কোষ। ঠিক আছে, এগুলো কোষ, এগুলো একটা কোষ আছে। তাহলে এখান থেকে কী হয়েছে না শোষিত হবে, কী কী যাচ্ছে, তার মানে এই যে লাল অংশ এটা হচ্ছে আর্টারিওল, এই যে লাল অংশটা হচ্ছে আর্টারিওল। ক্লিয়ার? আর এই যে নীল অংশটা এটা হচ্ছে ভেনিওল। ক্লিয়ার? তাহলে এর মাঝখানের যে ব্লাড ক্যাপিলারি অংশ দেখে না কোন অংশটা, আমি ভেতরে দাগ দিচ্ছি না কারণ ওখানে আমার দাগ যাবে এরপরে। তাহলে আর্টারিওল, ভেনুয়াল এবং ক্যাপিলারি তৈরি করেছে। তাহলে এইবার আমার দেখতে হবে যে কোথায় কি অ্যাবজর্ব হচ্ছে। শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড মনে রাখবে কোথায় অ্যাবজর্ব হয়, আগেই বলেছি এখন দিয়ে দিচ্ছি। শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড ফ্যাট হওয়া সত্ত্বেও, ফ্যাটের অংশ হওয়া সত্ত্বেও সে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে ব্লাড ক্যাপিলারিতে। ক্লিয়ার? অ্যামাইনো অ্যাসিড কোথায় অ্যাবজর্ব হচ্ছে? ব্লাড ক্যাপিলারিতে। মোনোস্যাকারাইড কোথায় অ্যাবজর্ব হচ্ছে? ব্লাড ক্যাপিলারিতে। এই যে ব্লাড ক্যাপিলারিতে এগুলো অ্যাবজর্ব হলো, এটা যাচ্ছে কোথায়? হেপাটিক পোর্টাল ভেইন। হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে কোথায় গেল? লিভারে গেল, ডাক্তারখানায় গেল। এবার ডাক্তারখানা, এর মধ্যে যদি কোনো জীবাণু থাকুক, দেহের পক্ষে ক্ষতিকর অংশ থাকুক, কুপারসেল নষ্ট করে দিয়ে পিওর ব্লাডটাকে মানে ওই দিক দিয়ে ডিঅক্সিজেনেট তো অবশ্যই, কিন্তু অন্য অন্য যে খারাপ জিনিসগুলোকে ধ্বংস করে দিয়ে হসপিটালে রেখে সেটা আমরা পরে তো বেরিয়ে যাবে দেহ থেকে। কোথায় পাস করাচ্ছে? হার্টে পাস করাচ্ছে। ক্লিয়ার? এবার এই হার্টে পাস করালো মানে চলে গেল
তোমার সিস্টেমেটিক সার্কুলেশনে। তো সিস্টেমেটিক সার্কুলেশনে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ল্যাকটিয়ালের মাঝখানে বসে আছে কে, ল্যাকটিয়াল, ল্যাকটিয়ালটা কোথায় অংশ, সেখানে কে এর মধ্যে প্রবেশ করতে পেরেছে না, এই যে ল্যাকটিয়াল ভেসেল, এটি লিম্ফ মানে তরলটাকে বলছি লিম্ফ, আর লিম্ফেটিক ভেসেল এটাকে বলছি লিম্ফেটিক ভেসেল। এর মাঝখানে যেটা যুক্ত হয়েছে এই যে অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন তৈরি কী করে হয় আমরা এনসিইআরটিতে পড়েছি, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল কোটেড করবে কি প্রোটিন দিয়ে তৈরি হয় কাইলোমাইক্রন। আরও বিস্তৃতভাবে যাব, তার আগে বুঝিনি কাইলোমাইক্রন এবং লং চেন ফ্যাটি অ্যাসিড, যেটা এখানে লেখা নেই, এখানে লিখতে হবে শর্ট চেন না, লং চেইন ফ্যাটি অ্যাসিড অ্যাবজর্ব হবে কোথায়, তোমার হচ্ছে ল্যাকটিয়ালে। দেখো এর অ্যারো কোথায় যাচ্ছে, ল্যাকটিয়াল গিয়ে থোরাসিক ডাক্ট, দিস ইজ থোরাসিক ডাক্ট, বাইপাস করছে কাকে, লিভারকে বাইপাস করে দিল, কিন্তু লিভারকে বাইপাস করলো করে সরাসরি ব্লাডে যাচ্ছে। তার মানে এই যে ব্লাডের মধ্যে এই এই ল্যাকটিয়ালে খারাপ ভালো যাই থাকুক না, সব কিন্তু সরাসরি কোথায় ঢুকলো, লেফট সাবক্লেভিয়াম আর ভেইন, লেফট সাবক্লেভিয়াম ভেইনের মাধ্যমে আমরা পড়বো ফিজিওলজিতে, তোমার হচ্ছে হিউম্যান ফিজিওলজি ব্লাডের ওখানে পড়বো গিয়ে, সেখানে আমরা দেখব যে এই লেফট সাবক্লেভিয়াম ভেইনে সরাসরি চলে আসছে কি, কাইলোমাইক্রন। তাহলে এবার কোলেস্ট্রল সমস্ত কিছু কিন্তু ব্লাডে প্রবেশ করে গেল। এবার করোনারি আর্টারি, অত তো সূক্ষ্ম জিনিস, এগুলো অনেক বড় বড় জিনিস, জমতে 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 কী করলো, কোলেস্ট্রল জমে জমে তখন প্লাক তৈরি করলো। প্লাক তৈরি করলো মানে তার ছিদ্র কমে গেল, ছিদ্র মানে ছিল প্রথমে এরকম আর্টারি ভেনিয়াগুলো, পরবর্তীতে কি জমে জমে দেখা গেলো এগুলো জমে 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 এরকম হয়ে গেল, এরকম জমে গেল সাইডে, ভালো করে বোঝো, জমে সাইডে জমতে 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 এমন অবস্থা করলো যে তার মধ্যে দিয়ে রক্ত পাস করার জায়গা কমে গেল, অক্সিজেন কম যাচ্ছে, তাহলে কি হবে, মাসেল কন্ট্রাকশন ফেল করবে, হার্ট অ্যাটাকটা হবে। তো বুঝে গেছি যে তাহলে কেন আমাদের কোলেস্ট্রল কেন ব্লাডের প্রাচীরে জমে, তারও একটা ব্যাপার আছে, কারণ এটা তো জলে দ্রবীভূত না, যার জন্য কিন্তু জলে যদি দ্রবীভূত হতো তাহলে কিন্তু ব্লাডের যে তোমার প্লাজমা সে কিন্তু ধুয়ে নিয়ে বেরিয়ে যেতে পারতো, কিন্তু সে তো জলে সেই জন্য এন্ডোথেলিয়ামে যুক্ত হয়ে যায়। এবার যেটা পড়াচ্ছি সেটা কিন্তু খুব ভাইটাল, ভালো করে বোঝো। এটা হচ্ছে কি ব্রাশ বর্ডার সেল, এইটা হচ্ছে ব্রাশ বর্ডার সেল এরিয়া। তাহলে এখানে এটা কি গাট, আমি সিম্পল বলছি, গাট মানে এটা গাট না, এটা ইন্টেস্টাইনাল লিউমেন। তাহলে লিউমেনের মধ্যে সব কিছু যাবে, তার মধ্যে কি মোনোগ্লিসারাইড, মানে গ্লিসারলের সঙ্গে একটা ফ্যাটি অ্যাসিড আছে, সেই জন্য মোনোগ্লিসারাইড। ক্লিয়ার আছে, বুঝতে পেরেছো কি, মানে এই হচ্ছে গ্লিসারল, তার সঙ্গে একটা ফ্যাটি অ্যাসিড আছে মোনোগ্লিসারাইড। এই যদি দুটো হয় ডাইগ্লিসারাইড, এই যদি তিনটে হয় ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড তো ভেঙে এই মোনোগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করেছে। তাহলে এখানে এরকম গ্লিসারলও তৈরি হয়েছে, এরকম গ্লিসারল তৈরি হয়েছে, ঠিক আছে, গ্লিসারল। তাহলে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল অ্যান্ড মনোস্যাকারাইড এরা শোষিত হলো কোথায় না, তোমার ব্রাশ বর্ডার সেলে। শোষিত হওয়ার পরে এদের কাজ হচ্ছে, এরা প্রথমে চলে যাবে কোথায় না, বারবার বলছিলাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন এখানে রাফ নয়, কারণ এখানে প্রোটিন তৈরি হবে না, এখানে প্রসেসিং হবে। এইখানে প্রসেসিং হওয়ার পরে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এ ট্রাইগ্লিসারাইড মোনোগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিড এদের যুক্ত করে দিয়ে তৈরি করে ফেলে আবার ট্রাইগ্লিসারাইড, মারাত্মক জিনিস যেটা কোষের মধ্যে ঢুকে গেল। এবং এই যে কোষের মধ্যে ঢুকলো, এবার এখানে আদার লিপিডস এর সঙ্গে যুক্ত হবে, অন্যান্য লিপিড যুক্ত হবে। তার মানে কি, লিপিডের তোমার যে অংশগুলো মোনোগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল যুক্ত হবে, এবং সঙ্গে সঙ্গে এর সঙ্গে কোট করবে প্রোটিন। এই যে প্রোটিন লেখা আছে, প্রোটিন কোট করবে কে, কোন অর্গানে এটা তৈরি করে দেবে, গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাস তৈরি করবে কাকে, কাইলোমাইক্রনকে তৈরি করলো। এই যে কাইলোমাইক্রনকে তৈরি করলো, আমরা এনসিইআরটিতে কী পড়েছি,
ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল কোট বাইরের আবরণ সৃষ্টি করেছে প্রোটিন। কিন্তু আমরা এখানে দেখলাম না শুধু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল না, ট্রাইগ্লিসারাইড আছে, মনোগ্লিসারাইড আছে, ফ্যাটি অ্যাসিড আছে, গ্লিসারল আছে, তার উপরে প্রোটিন আবরণ করে তৈরি করলো বৃহৎ আকৃতির কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রন বাইপাস করছে কাকে? ব্লাড, মানে তোমার ব্লাড ক্যাপিলারিকে করে কি ল্যাকটিয়ালে প্রবেশ করলো। এই ল্যাকটিয়াল থেকে চলে যাচ্ছে কোথায়? যাবে কোথায়? থোরাসিক ডাক। এইখান থেকে দেখো এই যে ল্যাকটিয়ালে প্রবেশ করলো, এইটাই আমি আবার অন্য জায়গায় যাচ্ছি আগের পিকচারে। এই যে ল্যাকটিয়ালে প্রবেশ করলো কাইলোমাইক্রন, এই যে এইখানেই দেখো, খুব ইন্টারেস্টিং ব্যাপার, একবার বুঝতে পারলে। এই যে ল্যাকটিয়ালে কাইলোমাইক্রন প্রবেশ করেছে, এই যে কাইলোমাইক্রন ল্যাকটিয়ালে প্রবেশ করে গেছে। প্রবেশ করলে এবার থোরাসিক ডাক্টের মাধ্যমে বাইপাস করছে কাকে? লিভারকে বাইপাস করছে। তারপর ঢুকছে কোথায়? ব্লাড স্ট্রিমে। এইটাই এখানে বলেছে, সরাসরি ব্লাড স্ট্রিমে যাচ্ছে, ব্লাড স্ট্রিমে সরাসরি যাচ্ছে। ক্লিয়ার? ডিসঅর্ডার অফ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমে কী কী ডিসঅর্ডার আছে সেগুলো আমরা এবারে দেখব। খুব সিম্পল, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু জানা জিনিস। ইনফ্লামেশন মানে ফুলে ওঠা অফ ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ইন মোস্ট কমন অ্যালাইনমেন্ট ডিউ টু ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ব্যাকটেরিয়া ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ফুলে ওঠে, সেটার কথা বলা হচ্ছে। ঠিক আছে? ইনফেকশনস আর কজড বাই প্যারাসাইট অফ ইন্টেস্টাইন লাইক কী? টেপ ওয়ার্ম, ফিতাকৃমি, রাউন্ড ওয়ার্ম, গোলকৃমি, থ্রেড ওয়ার্ম, সুতাকৃমির মতন থ্রেড, এবং তোমার হচ্ছে হুক ওয়ার্ম, অ্যাঙ্কেলোস্টোমা ডিউডুমনি, পিন ওয়ার্ম। এই যে কৃমিগুলোর কথা বললো, এইগুলো কিন্তু প্যারাসাইট হিসাবে থাকে, সিম্বায়োটিক নয়, কিন্তু প্যারাসাইট, টোটালি প্যারাসাইট। তার মানে এটা ক্ষতিকর আমাদের ক্ষেত্রে, কোনো উপকারী জিনিস নয়। ঠিক আছে? প্যারাসাইট হিসেবে থাকে। তাহলে কী কী থাকে প্যারাসাইট হিসেবে? টেপ, রাউন্ড, থ্রেড, হুক, পিন ওয়ার্ম। নেক্সট, তার ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। নেক্সট যে ডিজিজটা আসছে সেটা হচ্ছে জন্ডিস। জন্ডিস আমরা জানি কি, লিভার ইজ এফেক্টেড হয়, স্কিন এবং আই ইয়েলো হয়ে যায় ডিউ টু ডিপোজিট অফ বাইল পিগমেন্টস। বাইল পিগমেন্টস পরপর জমে গিয়ে দেহ হলুদ হয়ে যায়। ঠিক আছে? এইটাকে বলি আমরা জন্ডিস। জন্ডিস সম্পর্কে ডিটেলসে আমি দিয়ে দিয়েছি, এছাড়া তোমরা আরও ডিটেলসে পড়ে নিতে পারো, এখানে পড়ানোর স্কোপ কম। ভমিটিং, বমি করা, এটা কেন হয় বা কী কারণে হয়? এটা হচ্ছে ইট ইজ ইজেকশন অফ স্টোমাক কন্টেন্ট। খবরদার, ইন্টেস্টাইন থেকে কিন্তু ইজেকশন আসে না। একবার ইন্টেস্টাইন ঢুকে গেলে সেখান থেকে বেরোনো খুব মুশকিল। যা ইজেকশন হবে মানে বেরিয়ে আসবে স্টমাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ, 4-5 ঘন্টা থাকে। সেখানে বমিটা খাওয়ার 5 ম্যাক্সিমাম 6 ঘন্টা, তারপরে আর বমিটা হওয়ার কোনো চান্স থাকে না। একবার ইন্টেস্টাইনে প্রবেশ করে গেলে আর ফিরে আসা সম্ভব না। হ্যাঁ, ওয়ানে ডিরেকশন হয়ে যায়। থ্রো দ্য মাউথ, মুখের মাধ্যমে বেরিয়ে যায়। দিস রিফ্লেক্স অ্যাকশান, এটা হচ্ছে একটা রিফ্লেক্স অ্যাকশান, ভমিটের রিফ্লেক্স আমি জানি, কন্ট্রোল বাই ভমিট সেন্টার, কি মেডুলা। ঠিক আছে? মেডুলা, আমাদের ব্রেনের যে মেডুলা পার্ট, সেইখান থেকে কিন্তু এই ভমিটিং সেন্টার কীরকম হয়? নসিয়া, মই ভাব হয়, ভমিটিং। নেক্সট হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া আমরা জানি, কম বেশি সবাই মোটামুটি জানি ডায়রিয়া কীভাবে হয় না হয়। অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্টলি বাউল মুভমেন্ট, মানে গাটের অবনর্মাল মুভমেন্ট হবে, এবং মানে অ্যালিমেন্টারি কানালে, অ্যান্ড ইনক্রিজ লিকুইডিটি ইন ফিকাল ম্যাটার। যখন স্টুল বা ফিকাল ম্যাটার খুব তরল হবে এবং বারবার ডিসচার্জ করবে, ফিকাল ম্যাটার ইজ নোন অ্যাজ ডায়রিয়া। ইট রিডিউস দ্য অ্যাবজর্পশন অফ ফুড, এটা অ্যাবজর্পশন ক্ষমতা একদম কমিয়ে দেয়। নেক্সট হচ্ছে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য যাকে বলা হয় বাংলায়। ফেসেস আর রিটেন, এখানে আগেরটা তো বেরিয়ে যাচ্ছিল বারবার, এবার থেকে যাবে ওই দিন কোলনের মধ্যে থেকে যাবে। অ্যাজ দ্য বাউল মুভমেন্টস অকার ইরেগুলার মুভমেন্টের জন্য, যদি প্যারিস্টালসিস ঠিক মতো না হয়, যদি ফাইবার ফুড না থাকে,
ফাইবার কম থাকে তবে কিন্তু কনস্টিপেশনের ধাঁচ চলে আসবে। ইনডাইজেশন মানে বদহজম, ফুড ইজ নট প্রপারলি ডাইজেস্টেড লিডিং টু ফিলিং ফুলনেস, মানে একদম মানে কেমন যেন পেট ভর্তি ভর্তি ভাব, একদম এরকম অবস্থা। মেইন কজ অফ ইনজেকশন আর ইনঅ্যাডিকুয়েট এনজাইম সিক্রেশন। তাহলে ইনজেকশনের মেইন কারণ হচ্ছে কি অল্প পরিমাণ বা ঠিক পরিমাণ ইনজেকশন তোমার এনজাইম সিক্রেশন না হওয়া, এনজাইটি ঘুম না হওয়া মানে অ্যাংজাইটি, ফুড পয়জনিংয়ের জন্য হতে পারে এবং অতিরিক্ত খাদ্য গ্রহণের জন্য হতে পারে, স্পাইসি ফুড গ্রহণ করার জন্য হতে পারে, এইসব কারণে কিন্তু ইনজেকশন হয়। নেক্সট যেটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, পেম। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের আন্ডারে দুটো পড়ে, মায়ারমাস আর কোয়াশিওকার, দুটো ডিজিজ আমরা আছে, আমরা জানি একদম 9 থেকেই পড়ে এসেছি। তবে এখানে ডায়েটারি ডিফিসিয়েন্সি অফ প্রোটিন অ্যান্ড টোটাল ফুড ক্যালোরি আর ওয়াইডস্প্রেড ইন মেনি আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। কোথায় না সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, মনে রাখতে হবে কোথায় কোথায় দেশগুলো, এখান থেকে কোশ্চেন করতে পারে ইতিহাসের মতন কোশ্চেন। সাউথ আমেরিকা, আমেরিকার সাউথ আমেরিকার পোর্শানে আছে সাউথ আমেরিকা, ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকা। তার মানে ভারতবর্ষ পড়ছে, ইউরোপ ছাড়া আমেরিকার কিছু অংশ পড়ছে এবং আফ্রিকার অংশ পড়ছে। প্রোটিন এনার্জি মেলনিউট্রিশন মে এফেক্ট লার্জ সেকশন অফ পপুলেশন ডিউরিং ড্রট, শুষ্কতা, ফেমাইন মানে এক্সট্রিম ডিমান্ড, যখন ফুটেছে মানে কি কী বলবো এটাকে, দুর্ভিক্ষ যখন হবে, ফেমাইন মানে দুর্ভিক্ষের সময় হতে পারে, এক্সট্রিমলি স্কারসিটি অফ ফুড অ্যান্ড পলিটিক্যাল টার্মোল বা ট্রাভেল যদি হয় তখনও কিন্তু এরকম অবস্থা দেখতে পাওয়া যায়। এটা কোথায় কখন হয়েছিল একটু দেখতে, বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছিল লিবারেশন ওয়ার 1971 সালে। লিবারেশন ওয়ার যখন হয়েছিল তখন কিন্তু এই লিবারেশন মুক্তি যখন হয়েছিল সেই সময় কিন্তু এরকম অবস্থা দেখা দিয়েছিল আমাদের সল্ট লেকেই। তখন তো আর এই সল্ট লেক ছিল না, আমি নিজে দিয়েছি, তখন বালি আর শন গাছ ছিল, আমি নিজে গিয়েছিলাম সেখানে তখন 71 সালে। তখন আমার বয়স কত, খুব কম, তখন ওই কত হবে 5 বছর 6 বছর হবে, আমার সঙ্গে গিয়েছিলাম। তো সেখানে দেখেছিলাম কি অবস্থা মানুষের, সে ভাবা যায় না। আর ইথিওপিয়াতে ঘটনাটা ঘটেছিল, সেভার ড্রট হয়েছিল, এটা মিড 80s সময়, মিড 80s মধ্য সময় ঘটনা ঘটছে। পেম এফেক্ট কাদের করে, ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন। ইনফ্যান্টস হচ্ছে মায়ারমাস অ্যান্ড কোয়াশিকার হচ্ছে চিলড্রেন, মানে 1 ইয়ার কম হবে আর এটা হচ্ছে তার থেকে একটু বেশি হবে। তাহলে প্রডিউস মারাসমাস আর হচ্ছে কোয়াশিকার, দু ধরনের ডিজিজ আমরা দেখতে পাবো। মারাসমাসটা কি, মারাসমাস হচ্ছে ইজ প্রডিউসড বাই সাইমেলটেনিয়াস, একই সঙ্গে দুটো জিনিসের ডিফিসিয়েন্সি দেখা যাবে। একটা হচ্ছে প্রোটিনের ডিফিসিয়েন্সি আর একটা হচ্ছে ক্যালোরি ডিফিসিয়েন্সি, মনে রাখতে হবে এই দুটো ডিফিসিয়েন্সি, ক্লিয়ার। মারাসমাস হচ্ছে ফাউন্ড কাদের, ইনফ্যান্টসের ক্ষেত্রে, নট চিলড্রেন, কাদের 1 বছরের কম যাদের বয়স। কী কারণে হয়, মাদার মিল্কস মাতৃদুগ্ধ যদি না পায়, রিপ্লেস বাই টু আর্লি, খুব তাড়াতাড়ি যদি মাতৃদুগ্ধ ছাড়াতে হয়, এটা বিভিন্ন কারণ আছে। ঘন ঘন যদি সন্তান জন্ম দেয় তখন এই ঘটনা ঘটে। অ্যান্ড আদার ফুডস, তাহলে রিপ্লেস করছে কি, মায়ের দুধ থেকে রিপ্লেস হয়ে যাচ্ছে কি অন্য ফুডে, হুইচ আর পুওর ইন বোথ প্রোটিন এবং ক্যালোরি এবং প্রোটিনের ডিফিসিয়েন্সি দুটোই কিন্তু ঘটাচ্ছে। তাহলে পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। দিস অফেন ইফ দ্য মাদার হ্যাজ সেকেন্ড প্রেগনেন্সি অর চাইল্ড বার্থ হোয়েন ওল্ডার ইনফ্যান্টস ইজ টু ইয়ং, মানে খুব কম বাচ্চা 1 বছর হতে না হতে যখন মাদার আবার প্রেগনেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এটা হতে পারে। ইন মারাসমাস প্রোটিন ডিফিসিয়েন্সি ইম্পেয়ার মানে উইকেন করে গ্রোথ অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ টিস্যু প্রোটিন, যার জন্য এদের দেহ পুরো একদম শীর্ণকায় হয়ে যাবে, কোনো ফ্যাট বলে কিছু থাকবে না। এক্সট্রিম ইমাসিয়েশন মানে উইকনেস দেখা দেবে অফ দ্য বডি অ্যান্ড থিনিং লিম্বস, লম্বা লম্বা হাত পা হয়ে যাবে। রেজাল্ট স্কিন বিকাম ড্রাই থিন অ্যান্ড রিঙ্কেল, কোচকানো হয়ে যাবে, মানে
এতটাই রুগ্ন, এতটাই দেহের মধ্যে ফ্যাট এবং শুধু হাড়গুলো দেখা যায়, মনে হচ্ছে চামড়ার তলায় শুধু হাড়টা দেখা যাবে। গ্রোথ রেট অ্যান্ড বডি ওয়েট ডিক্লাইন কনসিডারেবলি, তাহলে বৃদ্ধির হার এবং বডি ওয়েট কমে যাবে। ইভেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্রেন অ্যান্ড মেন্টাল ফ্যাকাল্টিস আর ইম্পেয়ার্ড, এটার ক্ষেত্রেও কিন্তু উইকেন্ড হয়ে যাবে। তাহলে এই কীভাবে গ্রোথের উইকেন্ড দেখা দেবে, ডেভেলপমেন্ট অফ ব্রেন তৈরি হবে না ভালো মতো, মেন্টাল যে বিভিন্ন যে ফাংশন সেগুলো ঠিকমতো তৈরি হবে না। এখানে যেটা আছে তোমাদের পড়ার জন্য দিয়েছি, মায়ের মাছ দেখেছ, 1 বছর নিচে চেহারাটা এরকম হবে, আর এদের ক্ষেত্রে কিছুটা ফ্যাট থাকে। এই যে এখানে কয়েকটা এই যে এই পয়েন্টটা, অনেক পয়েন্ট তো আমি বলেছি, তার মধ্যে সাবকিউটেনিয়াস ফ্যাট ইজ প্রেজেন্ট, কিন্তু এদের কিন্তু সেটাও থাকে না। এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একবার করে দেখে নেবে। এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে, এনলার্জ লিভার হয় কাদের ক্ষেত্রে, নো ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার হয়, ফ্যাটি লিভার হয় না, ফ্যাট নিতে হবে কি, রিবস আর নট ভেরি প্রমিনেন্ট, এদের ক্ষেত্রে প্রমিনেন্ট দেখা যায়। এটা তারপরে লেথার্জিক হয়, হ্যাঁ, মাসেল ওয়াস্টিং মিডিল অ্যাবসেন্ট, হ্যাঁ, সেভার মাসেল ওয়াস্টিং হয়, এদের শেষ পর্যন্ত প্রোটিন শেষ হয়ে যায়, তো যার জন্য এরকম পরিস্থিতি হয়। নেক্সট হচ্ছে কর্সিকা, প্রডিউস বাই প্রোটিন ডিফিসিয়েন্সি, ক্যালোরি ডিফিসিয়েন্সি বলছে, আনঅ্যাকম্পানিড বাই ক্যালোরি ডিফিসিয়েন্সি। এখানে মেনলি প্রোটিনের ডিফিসিয়েন্সির জন্য এই রোগটা তৈরি হয়। কর্সিকা রেজাল্ট ফ্রম দ্য রিপ্লেসমেন্ট অফ মাদার্স মিল্ক বাই হাই ক্যালোরি লো প্রোটিন পাচ্ছে, যার জন্য ডায়েট ইন এ চাইল্ড মোর দেন 1 year। তাহলে প্রোটিন ডিফিসিয়েন্সি হচ্ছে, ক্যালোরি ডিফিসিয়েন্সি হচ্ছে না, কিন্তু প্রোটিন ডিফিসিয়েন্সির জন্য এদের দেখা যায় যারা 1 বছরের বেশি বয়স। লাইক মারাসমাস, কর্সিকার শো ওয়াস্টিং, কিলিং অফ মাসেল, থিনিং অফ লিম্বস, ফেইলার অফ গ্রোথ অ্যান্ড ব্রেন ডেভেলপমেন্ট। একদম এই কটা ক্যারেক্টার কিন্তু আমরা দেখেছি মায়ানমাসের ক্ষেত্রেও দেখেছি। বাট আনলাইক মায়ানমাস কী আছে, সাম ফ্যাট, যেটা এতক্ষণ দেখালাম, সাম ফ্যাট স্টিল আন্ডার দ্য স্কিন, ভেরি ইম্পর্টেন্ট। মোরেওভার এক্সটেন্সিভ ওডিমা, মানে ফুলে ওঠা, এক্সটেন্সিভ ওডিমা দেখা যায়, অ্যান্ড সয়েলিং অফ বডি পার্টস, বিভিন্ন পার্ট ফুলে ওঠে, সেটা আমরা দেখতে পাই।